गुड इवनिंग सबाइके। परिबाहिता कोषेर गत भिडियोते आमरा कि देखेछि जे तुल्यांक परिबाहिता, मोलार परिबाहिता, आपेक्षिक परिबाहिता काके बोले, कठिनेर परिबाहिता कि, कठिनेर साथे द्रबणेर परिबाहिता पार्थक्य कि। जेहेतु आमरा द्रबणेर परिबाहिता पढ़छि ताहले आजके आमरा देखब द्रबणेर परिबाहितार साथे गाढ़त्वे कि करे परिवर्तन हय। ठीक आछे, तो शुरू करछि आजकेर भिडियो। एक्षेत्रे आमादेरके दुटो टपिक पढ़ते हबे, एकटा हच्छे गाढ़त्व बा लघुतार साथे आपेक्षिक परिबाहितार परिवर्तन, आरेकटा हच्छे एदेर साथे मोलार परिबाहितार परिवर्तन। दुटो आलादा हय। तो प्रथमे शुरू करछि गाढ़त्व बा लघुतार साथे आपेक्षिक परिबाहितार परिवर्तन। एबार देखो गाढ़त्व और लघुता कि। गाढ़त्व आमरा जानी मोल पार लिटारे प्रकाश करी, कतटा सबस्टेंस बा कतटा द्रव्य प्रकाश आछे ताके, कतटा द्रव्य आछे ताके आमरा गाढ़त्व दिये प्रकाश करी। और लघुता माने कि, लघुता माने कतटा जल ऐड करছে, মানে ওকে ডাইলিউট করে দেওয়া। যত বেশি জল অ্যাড করব তার লঘুতা তত বাড়বে। তাহলে গাঢ়ত্বের সাথে লঘুতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই তো? তাহলে গাঢ়ত্বের পরিবর্তন, গাঢ়ত্ব বাড়ালে যা হবে লঘুতা বাড়ালে তার উল্টোটা হবে। তাহলে আমরা প্রথমে লঘুতার প্রভাবটা দেখি। তাহলে প্রথম কথা কি বললাম, গাঢ়ত্ব আর লঘুতার মধ্যে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আমরা অলরেডি জানি, তাও একবার লিখে রাখলাম। তাহলে আমি কি মাপতে চাইছি, আপেক্ষিক পরিবাহিতা। যদি কেউ গত ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে দেখে আসো যে কি বলেছে, যে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে। প্রথম বলেছিলাম আপেক্ষিক পরিবাহিতা মানে 1 একক কিউব আয়তনের দ্রবণের পরিবাহিতা, বা 1 সেমি কিউবও বলতে পারি। এমন দুটো তড়িৎদ্বারের মাঝের দ্রবণ যাদের মাঝের দূরত্ব 1 সেমি, আর তড়িৎদ্বারের যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেমি স্কোয়ার হয় বা 1 একক স্কোয়ার হয়, তাহলে সেই দ্রবণের পরিবাহিতাকে বলে আপেক্ষিক পরিবাহিতা। মানে এরকম মনে করো দুটো তড়িৎদ্বার আছে যারা 1 একক দূরে আছে, আর এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক স্কোয়ার, তাহলে এদের মাঝে যে দ্রবণ আছে তার আয়তন 1 একক কিউব। তাহলে 1 একক কিউব দ্রবণের পরিবাহিতাকেই বলে আপেক্ষিক পরিবাহিতা। এবার হচ্ছে লঘুতার সাথে কি পরিবর্তন হবে, দেখো দুটো তড়িৎদ্বার ড্র করি। এই মনে করলাম একটা তড়িৎদ্বার, এই মনে করলাম একটা তড়িৎদ্বার। এটা একটা এরকম করে পাত্রের মধ্যে আছে, ঠিক আছে, তারটা লাগানো আছে, যা আছে আছে। তাহলে এদের মাঝে যদি 1 একক কিউব দ্রবণ থাকে তাহলে তার পরিবাহিতাকে বলবো আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে। তাহলে আমি মনে করলাম যে এদের মাঝে মনে করো 5টা দ্রবণ আছে, 5টা আয়ন ছিল, না 4টা আয়ন ছিল, ওকে এরকম ছিল। এটা মনে করেছিলাম যে এদের মাঝে 3টে ক্যাটায়ন ছিল আর 3টে অ্যানায়ন ছিল, এটা ছিল। তাহলে এটা এদের মাঝে দূরত্ব হচ্ছে 1 সেমি, আর এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেমি স্কোয়ার। তাহলে এই যে যতটা দ্রবণ এদের মাঝে আছে, পুরো বিকারে দ্রবণ আছে, তার আয়তন ছিল হচ্ছে 1 সেমি কিউব। ক্লিয়ার এতদূর? যে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, মানে এই যে এতটুকু জায়গায় যে দ্রবণ আছে তার পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। কারণ আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞায় বলা আছে 1 একক কিউব আয়তনের, আমি এখানে 1 সেমি কিউব ধরলাম, ওকে। এবার আমি কি করব, ধরো আমি লঘুতা বৃদ্ধি করছি। লঘুতা বৃদ্ধি মানে কি, লঘুতা বৃদ্ধি মানে আমি বাইরে থেকে জল অ্যাড করছি। তাহলে মনে করলাম কি, এই বিকারের মধ্যে বাইরে থেকে আমি জল অ্যাড করছি, তাহলে কি হবে, সাপোজ জল অ্যাড করার পর জলের লেয়ারটা এতদূর উঠে গেল, ওকে। তাহলে এবার যদি জল অ্যাড করার পর জলের লেয়ারটা এতদূর উঠে যায়, তাহলে এই যে 6টা আয়ন এখানে ছিল, 3টে ক্যাটায়ন আর 3টে অ্যানায়ন, তারা কি এখানেই থাকবে? থাকবে না, তারাও বাইরে চলে যাবে। তাহলে সাপোজ মনে করলাম যে জল অ্যাড করার পর কি হলো, এর মধ্যে 2টো ক্যাটায়ন 2টো অ্যানায়নই থেকে গেল, আর একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন এর বাইরে চলে এসেছে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা তো মানে এতটুকু জায়গায় যে দ্রবণ আছে তার পরিবাহিতা, কারণ আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞায় চেঞ্জ করা যাবে না, এটা ধ্রুবক। তাহলে যদি আমরা লঘু করি তাহলে কি হচ্ছে, দেখো এই যে দুটো তড়িৎদ্বারের মাঝের অঞ্চল বা যতটুকু আমি পরিবাহিতা মাপতে চাইছি সেই জায়গায় কি হচ্ছে, আয়নের সংখ্যা হ্রাস পাচ্ছে। মানে প্রতি লিটার আয়তনে বা প্রতি একক আয়তনে কি হচ্ছে, লঘুতা বৃদ্ধি করলে, যখনই আমি লঘুতা বৃদ্ধি করছি প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পাচ্ছে, আয়নের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাহলে লঘুতা বৃদ্ধি করলে যদি প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পায়, তাহলে এখানে যদি আয়ন কমে যায়, এই আয়তন তো নির্দিষ্ট, আয়তন তো বাড়াতে পারবো না, তাহলে এই এতটুকু জায়গায় যদি আয়ন কমে যায় তাহলে কি হবে, সুতরাং পরিবাহিতা হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমরা যদি দ্রবণের লঘুতা বৃদ্ধি করি, মানে বাইরে থেকে আরও প্রচুর পরিমাণে জল অ্যাড করি, তাহলে তার পরিবাহিতা হ্রাস পাবে। এবার মনে করলাম বাইরে থেকে জল অ্যাড করছি না, বাইরে থেকে কি করছি, লবণ অ্যাড করছি, তাহলে আরও প্লাস মাইনাস অ্যাড করছি। তাহলে আরও প্লাস মাইনাস যদি অ্যাড করতে থাকি বাইরে থেকে, প্লাস মনে করলাম বাইরে থেকে আরও প্লাস মাইনাস অ্যাড করছি, তাহলে সব জায়গায় যেমন প্লাস মাইনাস আসবে তেমন এই মাঝের পোর্শনটার মধ্যেও প্লাস মাইনাস আসবে, এখানেও আরও প্লাস মাইনাস বেড়ে যাবে। তাহলে বাইরে থেকে যদি লবণ যোগ করি, মানে আমরা যদি গাঢ়ত্ব বৃদ্ধি করি, তাহলে গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে,
একই কথা, প্রতি একক আয়তনে কণার সংখ্যা বৃদ্ধি পাবে বা আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হচ্ছে, প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে পরিবাহিতা বৃদ্ধি পাবে। বোঝা গেছে? সোজা হিসেব। ফলে পরিবাহিতা মানে আপেক্ষিক পরিবাহিতা, এখানে পরিবাহিতা না, এটাকে আপেক্ষিক লাগিয়ে দাও, ভুল যেন না হয়। ফলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। তার সোজা কথা বোঝা গেছে, গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, তাহলে লঘুতা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। ব্যস্ত অনুপাতিক সম্পর্ক করেছি, বোঝা গেছে? এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এবার দেখি মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা কী করে গাঢ়ত্বের সাথে পরিবর্তিত হয়। মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমাদের কাছে দুটো কেস আসবে, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। খুব ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। তাহলে প্রথমে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে আলোচনা করি যে বাইরে থেকে যদি জল অ্যাড করি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের কী হবে, গাঢ়ত্ব বৃদ্ধি করলে কী হবে। দেখো, যখন আমরা মোলার পরিবাহিতা বলছি তখন কিন্তু দ্রবণের আয়তন নির্দিষ্ট করা নেই। মোলার পরিবাহিতার জন্য একটা শুধু জিনিস নির্দিষ্ট করে দেওয়া আছে যে দুটো তড়িৎদ্বারের মাঝে 1 সেমি দূরত্ব থাকতে হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, বিকারে কত জল আছে, কিচ্ছু নির্দিষ্ট নেই। তাহলে মোলার পরিবাহিতার ক্ষেত্রে দ্রবণের আয়তন বৃদ্ধি পেলেও কিছু ম্যাটার করে না, আমি পুরো দ্রবণের পরিবাহিতাটাই মাপবো, প্রথম কথা। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কী হবে, দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যে দ্রবণে সম্পূর্ণ % আয়নে ভেঙে যায়। আমরা পড়ে এসেছি, যেমন মনে করলাম HCl ছিল, এই ভেঙে তৈরি করবে H+ আর Cl-। কিন্তু এটা সবসময় সত্যি না, কেন জানো? তার কারণ হচ্ছে H+টা ভেঙে HCl তৈরি করেছে, মানে H+ তৈরি করেছে আর Cl- তৈরি করেছে। H+টা হচ্ছে ক্যাটায়ন আর Cl- হচ্ছে অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে তো আকর্ষণ বল থাকবে, আমরা তো পড়ে এসেছি ফিজিক্সে বারবার করে, বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আয়নে ভেঙে যাওয়ার পর এরা কেন একে অপরের থেকে দূরে চলে যাবে? এরা কখনোই একে অপরের থেকে দূরে যাবে না, এরা একে অপরের সাথে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে পেয়ার রূপে অবস্থান করবে। কী রূপে? আয়ন জোড়া রূপে বা আয়ন পেয়ার রূপে ওরা অবস্থান করে। এই কারণে যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই, তাও আমি 100% বিয়োজিত হওয়ার পরেও তারা আয়ন পেয়ার রূপে অবস্থান করায় তাদের পরিবাহিতা যা প্রত্যাশিত তার থেকে কমে যায়। কারণ একসাথে যদি পেয়ার থাকে তড়িৎ ক্ষেত্র দিলে তো কোনো দিকে যাবে না, আর যদি তড়িৎ ক্ষেত্র ক্যাথোড বা অ্যানোডের দিকে ছুটে না যায় তাহলে কারেন্ট ক্যারি করবে না। তাহলে এরা আয়ন পেয়ার রূপে অবস্থান করে, এরা কারেন্ট ক্যারি করে না। তাহলে কি করে করবে? দেখো, এক্ষেত্রে আমরা কি করছি, দ্রবণ বানিয়েছে, জল দিয়েছে। জলের কাজ কি? জলের কাজ হচ্ছে ক্লাস 11 রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছে, সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তির ওখানে পড়তে গিয়ে, যে সলভেন্টের কাজ হচ্ছে বা যেখানে জল দিচ্ছে তার কাজ হচ্ছে এই আয়ন পেয়ার দুটোকে একে অপরের থেকে সেপারেট করা, এদের মাঝে আকর্ষণ বল কমিয়ে দেওয়া। মনে করলাম এখানে একটা H+ ছিল আর Cl- ছিল, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, এর মাঝে একটা জল ঢুকে গেল, এই যে H2। তাহলে জলটা কি করবে? এদের মধ্যে আকর্ষণ বল কমিয়ে দেবে। খুব সোজা কথায় বোঝাতে হলে, তাহলে জল কি করে? এদের মধ্যে আকর্ষণ বল কমিয়ে দেয়। তাহলে লিখে রাখতে পারো, এক্ষেত্রে কি হয়, জল যোগ করলে কি হয়, ওই আয়ন পেয়ারের মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়। জল যোগ করলে আয়ন পেয়ারের মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই জল যোগ করলে বাংলায় শুদ্ধ ভাষায় লেখা থাকতে পারে যে লঘুতা বৃদ্ধি করলে। তাহলে লঘুতা বৃদ্ধি করলে যেহেতু আয়ন পেয়ারের মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়, তাই মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। ঠিক আছে? তাই মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? কারণ যত জল যোগ করবো তত এই আয়ন পেয়ারের মধ্যে আকর্ষণ বল কমতে থাকবে, পরিবাহিতা বৃদ্ধি পেতে থাকবে। তার মানে আমি যখন অসীম অ্যামাউন্টের জল যোগ করে দেবো তখন কি হবে, মানে জল যোগ করেই যাচ্ছি, পরিবাহিতা বাড়তে আছে। এটা কি কখনো সম্ভব? সম্ভব না, কারণ এরা তো আয়ন পেয়ার রূপে আছে, কিন্তু আয়ন তো ভেঙেই আছে। তাহলে কিছুক্ষণ পর যদি, আর পাত্রের আয়তন তো নির্দিষ্ট, তাহলে কিছুক্ষণ পর সারা এমন তো হবে না যে মনে করলাম প্রশান্ত মহাসাগরে যত জল আছে সব এনে পাত্রের মধ্যে যোগ করে দিলাম ওদের মধ্যে আকর্ষণ বল কমানোর জন্য। তাহলে এটা অনির্দিষ্টকালীন করা যাবে না। কিছুক্ষণ সময় পর জল যোগ করার পর যখন সমস্ত আয়নের মধ্যে আকর্ষণ বল শেষ হয়ে যাবে, তখন আমি যতই জল যোগ করি আর পরিবাহিতা বাড়বে না, কারণ আয়ন তো আর বাড়ছে না, ওদের মধ্যে যে আকর্ষণ বল ছিল তা শেষ হয়ে গেছে, এবার ওরা সম্পূর্ণ কারেন্ট ক্যারি করছে। তাই আমি যদি গোটা প্রশান্ত মহাসাগরে জল এনে ওর মধ্যে অ্যাড করে দিই, তারপরে পরিবাহিতা বাড়বে না। তাহলে যে পয়েন্টে, মানে যতটা জল যোগ করার পরে এই আয়নটা বা HClটা বা যে মলিকিউলটা নেব সেটা সর্বোচ্চ পরিবাহিতা দেখাবে, তাকেই বলবো অসীম লঘুতায় পরিবাহিতা। কারণ আমরা কি জানি, যদি অসীম জল যোগ করতাম তাহলে এদের মধ্যে আর কোনো আকর্ষণ বল থাকতো না। মনে করলাম জলের মতো জল, মানে 1 চামচ লবণ নিয়ে প্রশান্ত মহাসাগরে ফেলে দিলাম, তাহলে কি হয়, লবণের আয়নগুলোর মধ্যে আকর্ষণ বল থাকতে পারবে? পারবে না। তেমনই ব্যাপার যে আমরা অত জল যোগ করব না, কিন্তু সর্বোচ্চ যতটা জল যোগ করার পরে ওদের মধ্যে আকর্ষণ বল একদম শূন্য হয়ে যাবে আর পরিবাহিতা সর্বোচ্চ পাবো, তাকে বলবো অসীম লঘুতা। তাহলে মনে রাখতে হবে, অসীম লঘুতায় পরিবাহিতা সর্বোচ্চ।
ঠিক আছে, এই অসীম লঘুতাকে বোঝা গেছে, অসীম লঘুতায় পরিবাহিতা সর্বোচ্চ। তাহলে এবার কি দেখা যায় যে এই যে পরিবাহিতার সাথে গাঢ়ত্বের তাহলে একটা কি হচ্ছে, তাহলে যত লঘুতা বাড়াচ্ছি তত পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে যত গাঢ়ত্ব বৃদ্ধি করব তত পরিবাহিতা হ্রাস পাবে। বোঝা গেছে, তাহলে গাঢ়ত্বের সাথে পরিবাহিতা একটা সম্পর্ক হয় মোলার পরিবাহিতার, তোমাদের ছায়ার বইয়ে দেওয়া নেই কিন্তু এনসিইআরটির বই অবশ্যই পেয়ে যাবে। ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম জিরো মাইনাস বি রুট সি। এটা হচ্ছে মোলার পরিবাহিতার সাথে আগের দিনও বলেছিলাম গাঢ়ত্বের সম্পর্ক, যেখানে ল্যামডা এম হচ্ছে মোলার পরিবাহিতা, যে কোনো গাঢ়ত্বে মোলার পরিবাহিতা, ল্যামডা এম জিরো হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, বি হচ্ছে একটা ধ্রুবক, আর সি হচ্ছে গাঢ়ত্ব। ক্লিয়ার? তাহলে যা বলেছি যে লঘুতা বাড়ালে পরিবাহিতা বৃদ্ধি পাবে, তাহলে গাঢ়ত্ব যে মাইনাস আছে দেখতে পাচ্ছ, তার যত গাঢ়ত্ব বাড়াচ্ছি তত পরিবাহিতা কমবে। এবার এর একটা গ্রাফ বইয়ে প্লট করা আছে, বই ইকুয়েশন দেওয়া নেই, হুবাই গ্রাফ প্লট করে দেওয়া আছে, পরীক্ষার সময় গ্রাফটা আগে চলে আসবে। তাহলে কার সাথে কার গ্রাফ আঁকাবো, দেখো এটা হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল দুটো, এক মোলার পরিবাহিতা, তুই গাঢ়ত্ব, গাঢ়ত্ব যত চেঞ্জ করবো তত মোলার পরিবাহিতা চেঞ্জ হবে। এটা কি ধরনের ইকুয়েশন, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস এম এক্স, তাই তো, ওয়াই ইকুয়ালস টু সি মাইনাস এম এক্স, বা ঘুরিয়ে লিখলে মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে একটা অ্যাক্সিসে যদি আমি ল্যামডা এম নিই আর একটা অ্যাক্সিসে যদি রুট সি নিই, তাহলে কেমন গ্রাফ পাবো, স্ট্রেট লাইন নেগেটিভ স্লোপ সহ। তাহলে এই হলো স্ট্রেট লাইন নেগেটিভ স্লোপ। বোঝা গেছে? ল্যামডা এম এর সাথে কেন বইয়ে সি না করে, তুমি তো কোশ্চেন করতেই পারো বইয়ে গ্রাফ দেখে যে ল্যামডা এম এর সাথে সি এর গ্রাফ কেন করলো না, আমি গাঢ়ত্বের সাথে পরিবর্তন মাপছি, কারণ আমার ইকুয়েশন আছে রুট সি, তাই রুট সি এর গ্রাফ করেছি। ক্লিয়ার? এবার কি হচ্ছে দেখো, এই গ্রাফটা তাহলে কি করতে পারি এবার, আচ্ছা দেখো আমি যেটা বলছিলাম অসীম লঘুতার ব্যাপারটা, যে তাহলে অসীম লঘুতা মানে সর্বোচ্চ যতটা জল যোগ করলে পরিবাহিতা সর্বোচ্চ পাবো। এবার আমার বিকারের সাইজটা নির্দিষ্ট, তাহলে আমি প্রশান্ত মহাসাগরের জল বা একটা গোটা পুকুরের জল, একটা নদীর জল এনে তো যোগ করতে পারবো না, তাহলে আমি অসীম লঘুতায় পরিবাহিতা কী করে মাপবো, তার অ্যান্সারটা হচ্ছে গ্রাফের সাহায্যে মাপবো। আমি প্রথমে গাঢ়ত্ব চেঞ্জ করে ল্যামডা এম মেপে নিলাম, বের করে নিলাম, দিয়ে গ্রাফটা প্লট করে দিলাম। মনে করলাম বিভিন্ন গাঢ়ত্বে, মনে করলাম যখন সি এরকম করলাম, যখন গাঢ়ত্ব নিলাম 0.1 তখন ল্যামডা এম পেলাম একটা কিছু, যখন গাঢ়ত্ব নিলাম 0.2 ল্যামডা এম পেলাম একটা কিছু, এরকম করে বিভিন্ন মান নিয়ে একটা গ্রাফ প্লট করলাম, দেখতে পেলাম একটা স্ট্রেট লাইন পেয়েছি সরলরেখা নেগেটিভ স্লোপ সহ। এবার এটাকে যদি আমি এই পয়েন্টে বাড়িয়ে দিই, দেখো এই গ্রাফটাকে যদি পেছনের দিকে বাড়িয়ে দিই স্ট্রেট লাইনটাকে, তাহলে কি হয়, এই পয়েন্টে সি এর মান 0, যে পয়েন্টে এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে সেই পয়েন্টে সি এর মান 0। তাহলে ইকুয়েশন থেকে কি পাচ্ছি, যদি সি 0 হয়, যদি সি 0 হয় তাহলে ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম 0, তাহলে এই পয়েন্টের মান হচ্ছে ল্যামডা এম 0। বোঝা গেছে? ল্যামডা এম 0 বা অসীম লঘুতায় পরিবাহিতা বা কোনো একটা তড়িৎ বিশ্লেষণের সর্বোচ্চ পরিবাহিতা কী করে মাপ করি, সর্বোচ্চ পরিবাহিতা মানে অসীম লঘুতায় পরিবাহিতা। এবার আমরা সবসময় অসীম লঘুতা করতে পারি না, কারণ যত খুশি জল অ্যাড করা একটা বিকারে সম্ভব হয় না, বিকারের সাইজটা নির্দিষ্ট হয়। তাই আমরা কি করি, বিভিন্ন গাঢ়ত্বের পরিবাহিতা মেপে নিই, মেপে নিয়ে গ্রাফটাকে পেছনের দিকে বাড়িয়ে দিই, কারণ এই পয়েন্টে সি 0, আর যদি সি 0 হয় তাহলে ল্যামডা এম ইকুয়ালস টু ল্যামডা এম 0, তাহলে এই পয়েন্টটা হচ্ছে অসীম লঘুতায় পরিবাহিতা। বোঝা গেছে? তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে মোলার পরিবাহিতা গাঢ়ত্বের সাথে কি করে পরিবর্তন করে, গাঢ়ত্ব যত বৃদ্ধি করছি তত মোলার পরিবাহিতা কমছে, তাহলে লঘুতা যত বৃদ্ধি করবো মোলার পরিবাহিতা বাড়বে। ক্লিয়ার? এদিকে গাঢ়ত্ব বাড়ছে তাহলে এদিকে লঘুতা বাড়ছে, দেখো গাঢ়ত্ব যত বাড়ছে মোলার পরিবাহিতা কমছে, লঘুতা যত বাড়ছে মোলার পরিবাহিতা তত বাড়ছে। আশা করছি ক্লিয়ার হলো। নেক্সট আমরা দেখে নিই মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কী হয়। মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে গাঢ়ত্ব বা লঘুতার প্রভাব আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। কোথায় পড়েছি, যেমন মনে করলাম আগে বলে দিই তাহলে তোমাদের একটু একটু করে মনে পড়বে। আমার কাছে একটা এইচএ ছিল, এইচএ ছিল একটা মৃদু অ্যাসিড, তাহলে মৃদু অ্যাসিড কী হবে, একটা সাম্য অবস্থায় থাকবে এইচ প্লাস আর এই মাইনাস। ওকে, এবার মনে করলাম তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষণ তো 100% বিয়োজিত হয় না, কিছুটা বিয়োজিত হয়, যতটা বিয়োজিত হয় সেটাকে ধরলাম আলফা, তাহলে মনে করলাম ওর বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। ওকে, তাহলে মনে করলাম শুরুতে যখন বিয়োজিত হওয়া শুরু হয়নি তখন এর গাঢ়ত্ব ছিল সি, তাহলে এইচ প্লাস এ মাইনাস ছিল 0 0। ওকে, তাহলে এবার যখন মনে করলাম টি সময়ে যখন ওর বিয়োজন শুরু হয়েছে তখন এদের গাঢ়ত্ব কত হবে, সি আলফা, কারণ সি এর আলফা পার্সেন্ট ভাঙবে, তাহলে এটা পাবো সি আলফা করে, তাহলে এইচে কতটা বেঁচে থাকবে, সি মাইনাস সি আলফা। বোঝা গেল? কারণ এ ছিল সি, তাহলে এ যদি আলফা পার্সেন্ট ভাঙে তাহলে কত হবে, সি আলফা, তাহলে বেঁচে থাকবে সি মাইনাস সি আলফা। ওকে, তাহলে এর জন্য সাম্যাবস্থার ধ্রুবক কত করেছিলাম, কে ইকুয়ালস টু এইচ প্লাস এ মাইনাস বাই এইচ এ, এখানে বসিয়ে দিয়েছিলাম মানগুলো এভাবে আমরা,
সি আলফা বাই সি মাইনাস সি আলফা। তাহলে সি যদি কমন নিয়ে নিই তাহলে কী বেঁচে থাকবে, সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। এখান থেকে একটা সি কমন নিলাম, ওর সাথে কেটে দিলাম। ওকে, এরপর আমরা বলেছিলাম যদি আলফা লেস দেন 1 হয় তাহলে কে সমান সমান সি আলফা স্কোয়ার অথবা আলফা সমান সমান কে বাই সি। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াস টু কে বাই সি, তাহলে আলফা ইকুয়াস টু রুট ওভার কে বাই সি। এটাকে বলেছিলাম কে বাই ভি, এটা হচ্ছে কে ইন্টু ভি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে সি যত বাড়ছে তত আলফাটা কমছে, তার মানে গাঢ়ত্বের সাথে আয়তনের সম্পর্ক সবসময় ব্যস্তানুপাতিক হয়। গাঢ়ত্ব যত বাড়াবো তত আয়তন হ্রাস পাবে, আর আয়তন যত হ্রাস পাবে তত গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। তাই 1/c ইকুয়ালস টু ভি। সি হচ্ছে গাঢ়ত্ব, ভি হচ্ছে আয়তন। গাঢ়ত্বের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখতে পাচ্ছি গাঢ়ত্ব যত বৃদ্ধি করছি তত বিয়োজন মাত্রা হ্রাস পাচ্ছে, তার মানে আয়তন যত বৃদ্ধি করবে তত বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এটাকেই আমরা বলেছি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। কি বলা হয়েছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে? যে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা যত আয়তন বৃদ্ধি করব তত তার বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবো। ক্লাস 11-এ ছিল। এত কিছু শুধু রিক্যাপ করানোর জন্যই বলা হলো। পরীক্ষা আমাদের এত কিছু লাগবে না, পরীক্ষায় আমাদের যে জিনিসটা লাগবে প্রমাণটাও করতে হবে না, আমাদের শুধুমাত্র অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের ওই লাস্ট লাইনটা লাগবে, সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে ভি। তাহলে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে ইন্টু ভি। তার মানে ভি বা যত বৃদ্ধি করবো বা লঘুতা যত বৃদ্ধি করবো মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে বিয়োজন মাত্রা তত বৃদ্ধি পাবে। মোদ্দা কথা, লঘুতা বৃদ্ধি করলে মৃদু তড়িৎ বিশ্লেষে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। যদি বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় তাহলে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে, দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে পরিবাহিতা বৃদ্ধি পাবে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সাথে সাথে মূলার পরিবাহিতার বৃদ্ধিটা সরলরৈখিক সম্পর্ক ফলো করে না। যেমন আমরা গাঢ়র ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মানে তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য এই গ্রাফটা আমরা তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য দেখতে পাচ্ছি গাঢ়তা বৃদ্ধি লঘুতা বৃদ্ধির সাথে সাথে মূলার পরিবাহিতা বৃদ্ধির বা গাঢ়তা বৃদ্ধির সাথে সাথে মূলার পরিবাহিতা হ্রাসটা হচ্ছে একটা সরলরৈখিক সম্পর্ক ফলো করছে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সাথে সাথে দ্রবণের কণার সংখ্যা বৃদ্ধি পায়, ফলে মোলার পরিবাহিতা বৃদ্ধি পায়। কিন্তু সেই সম্পর্কটা সরলরৈখিক না হয়ে মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য এই সম্পর্কটা একটা আয়তকার পরাবৃত্তের মতো গ্রাফ দেয়। ওকে, আয়তকার পরাবৃত্তের মতো। তাহলে আমরা জানি একটা সরলরেখা যদি থাকে তাকে পেছনের দিকে বাড়ালে একটা লাইনে টাচ করছে, সেখান থেকে অসীম লঘুতায় পরিবাহিতাটা পাচ্ছি বা সর্বোচ্চ পরিবাহিতা পাচ্ছি। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এটা আয়তকার পরাবৃত্ত, তাহলে আমরা জানি এটা কিন্তু অ্যাক্সিসকে কোথাও গিয়ে টাচ করবে না। তাহলে যদি টাচ না করে তাহলে সেখান থেকে আমি কী হবে, অসীম লঘুতায় পরিবাহিতার মানটা পাবো না। তাই তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য অসীম লঘুতায় পরিবাহিতার মানটা গ্রাফ থেকে নির্ণয় করা যায়, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য অসীম লঘুতায় পরিবাহিতার মানটা গ্রাফ থেকে নির্ণয় করা যায় না। আশা করছি বোঝাতে পারছি। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কী করে আমরা অসীম লঘুতায় পরিবাহিতা বের করবো বা সর্বোচ্চ পরিবাহিতা বের করবো, সেটার জন্যই আছে হচ্ছে কোল্ডাসের সূত্র। আশা করছি কোল্ডাসের সূত্রের ব্যাকগ্রাউন্ডটা বোঝাতে পেরেছি যে কেন কোল্ডাসের সূত্র দরকার। কারণ তীব্র তড়িৎ বিশ্লেষের জন্য পরিবাহিতা গ্রাফের সাহায্যে নির্ণয় করা যায়, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষের জন্য পরিবাহিতা গ্রাফের সাহায্যে নির্ণয় করা যায় না। তাই তার জন্য কোল্ডাসের সূত্র। কোল্ডাস কি বলেছে, অসীম লঘুতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে পরিবাহিতা আয়নগুলির পরিবাহিতার যোগফলের সমান। আয়নগুলির পরিবাহিতার যোগফলের সমান। পরীক্ষায় যদি স্টেটমেন্টটা আসে বই থেকে লিখবে, আমারটা লিখবেন, আমি শুধু বোঝানোর জন্য বলছি। অসীম লঘুতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা, এটা মোলার পরিবাহিতা করে দিই, মোলার পরিবাহিতা ইকুইভ্যালেন্টের জন্যও হবে আয়নগুলির পরিবাহিতা যোগফলের সমান। ইকুইভ্যালেন্টের জন্য কী করে হবে সেটা দেখিয়ে দেবো। তার মানে আমাকে যদি বের করতে বলে ল্যামডা অ্যাসিটিক অ্যাসিড, আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ল্যামডা 0 অ্যাসিটিক অ্যাসিড, তাহলে কী হবে দেখো, এটা হবে ল্যামডা 0 ইন্টু অ্যাসিটেট আয়ন প্লাস ল্যামডা 0 ইন্টু H প্লাস। যখন আমি একটা যৌগের জন্য বলবো তখন ক্যাপিটাল ল্যামডা ব্যবহার করব, যখন আয়নের জন্য বলবো তখন স্মল ল্যামডা। আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিড থেকে এই দুটো আয়নই পাবো। তাহলে অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের টোটাল মোলার পরিবাহিতা কত হবে, এর মোলার পরিবাহিতা যোগ ওর মোলার পরিবাহিতা। ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে কোল্ডাসের সূত্রের সাহায্যে আমার এই দুটো লাগবে। এই দুটো কী করে বের করব, সেটা কোল্ডাসের সূত্রের প্রয়োগের মধ্যে আছে, যে আমার ওই দুটো জানার দরকার নেই। আমি কি করব, আমি একটা তীব্র তড়িৎ বিশ্লেষের সাহায্যে ওটা বের করব, কারণ তীব্র তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা আমরা জানি। সাপোজ আমি কি করলাম, এটাই আমাকে দিয়েছে, এর বের করো। তাহলে কি করব, এটা
এটা লিখে নিলাম আবার। এবার এই দুটো তো আমি জানি না মৃদু বলে, এই দুটো কখন জানতাম, যখন একটা তীব্র হতো। তাহলে এই দুটোকে আমাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বানাতে হবে। আমি জানি লবণ একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সাথে কি করলাম দেখো, একটা লবণ নিয়ে নিলাম Na+, তাহলে এটা হয়ে গেল তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম অ্যাসিটেট। H+ এর জন্য কি করলাম, একটা Cl- নিয়ে নিলাম একে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বানানোর জন্য। তাহলে এটাও তীব্র হলো, ওটাও তীব্র হলো। তাহলে এই দুটো এক্সট্রা নিয়েছি, তাহলে এই দুটো মাইনাস করে দেবো। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এই দুটো মিলে কি হবে, এই দুটো মিলে হবে λ0 অফ সোডিয়াম অ্যাসিটেট, এই দুটো মিলে হবে λ0 অফ HCl, আর এই দুটো মিলে হবে λ0 অফ NaCl। তাহলে দেখো এই তিনটেই হচ্ছে তীব্র। তাহলে আমি কি করব, তাহলে আমি বলতে পারি কোল্লাসের সূত্রের সাহায্যে যে অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা সমান সমান অ্যাসিটেট আয়নের মোলার পরিবাহিতা যোগ HCl এর মোলার পরিবাহিতা বিয়োগ NaCl এর মোলার পরিবাহিতা। বোঝা গেল তো কী করে করলাম। এই দুটো মৃদু ছিল, এটাকে তীব্র করতে হবে। তাহলে কী করলাম, আমরা জানি হচ্ছে লবণ তীব্র, তাহলে এর সাথে একটা সোডিয়াম নিলাম, তাহলে সোডিয়াম অ্যাসিটেট হয়ে গেল তীব্র। এর সাথে একটা Cl- নিলাম, তাহলে HCl হয়ে গেল তীব্র। বেঁচে থাকলো Na+ আর Cl-, এক্সট্রা নিয়েছিলাম তাই বিয়োগ করলাম, তাহলে এই দুটো মিলে NaCl, তিনজনেই তীব্র। তাহলে এইভাবে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করে কোল্লাসের সূত্রের সাহায্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা মানে মোলার পরিবাহিতা বের করতে পারি। নেক্সট দিন আমরা এর উপর আরও 1-2টো অ্যাপ্লিকেশন দেখবো আর নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।